2 দশক পর বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। পরে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আকাশপথে ঢাকা থেকে বেলা 11টায় বরিশাল যাবেন বিএনপি চেয়ারম্যান। এদিকে তারেক রহমানের এই সফরকে ঘিরে বরিশাল জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের সব জেলা থেকে সমাবেশ স্থলে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা নেতাকর্মীদের। সমাবেশকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমানের আগমন থেকে শুরু করে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত স্কেলিটন ডিউটি, সিটিএসবি ও ডিবি টিম কাজ করবে। পাশাপাশি মোবাইল টহলও জোরদার করা হবে। এদিকে বরিশালের জনসভার পর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর আকাশপথেই ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জনসভায় নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। বঙ্গোপসাগরের তীর থেকে কীর্তনখোলার পার পর্যন্ত প্রতিটি বিএনপি নেতাকর্মীরা আজ উচ্ছ্বাসিত, উদ্বেলিত। তারা তাদের প্রিয় নেতা আজকে এই মাঠে আসবেন। আর অল্প কিছুক্ষণ পর আপনি যেমনটি বলছিলেন যে সকাল 11টায় তিনি ঢাকা থেকে আকাশপথে রওনা দিবেন এবং 12টায় এই যে আমার পেছনে বেলস পার্ক, এখানে মঞ্চ করা হয়েছে, এই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন। এখানে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। এখানে যে 6টি জেলা রয়েছে বরিশাল বিভাগে, সেখান থেকে লাখো লাখো নেতাকর্মী সমাগম ঘটবে বলেও এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন তারা আশা করছেন এবং স্লোগানে মুখরিত করে তুলবেন এই মাঠটিকে। এখানে আমরা যদি আপনাকে একটু দেখাই যে এখানে মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছে, তারা এসেছেন, বিভিন্ন স্থান থেকে চলে এসেছেন এবং তারা তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা যে নেতাকে কাছ থেকে দেখবেন, এক নজর দেখার জন্য তারা চলে এসেছেন। আমি যদি এখানে একটু কথা বলার চেষ্টা করি যে আপনি কোথা থেকে এসেছেন? পটুয়াখালী মহিলা দল। কেমন উৎসাহ উদ্দীপনা আপনাদের মাঝে নেতাকে কেন্দ্র করে? আমাদের এত উৎসব উত্তেজনা বলার কি বাইরে, আমরা যে ঈদের চেয়েও খুশি। দলীয় প্রধানের আগমনে তারা অনেকটাই খুশি। আরেকজনের সাথে কথা বলবো যে আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং তৃণমূল পর্যায়ে যে দলীয় প্রধান আসছেন, তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের মধ্যে কি ধরনের আনন্দ উৎসাহ? জি ধন্যবাদ। আসলে আমরা পটুয়াখালী জেলা থেকে আসছি, পটুয়াখালী জেলা মহিলা দল। আরও আমাদের পটুয়াখালী থেকে সেই বরিশাল বিভাগীয় সমস্ত এলাকা থেকেই আমরা পথে পথে আসতে আসতে দেখেছি। আমরা তো সেই 5:30টায় রওনা করেছি পটুয়াখালী থেকে, তো দেখেছি যে কি ধরনের মানুষের আসতেছে সবাই। এবং তৃণমূলে আমার মনে হয় এই বরিশাল ডিভিশন শুধু না, সারা বাংলাদেশ থেকে আজকে বরিশালে মানুষ আসবে আমাদের লিডারকে দেখতে। আপনারা অধীর অপেক্ষা আছেন। এই দিকে যদি আমি একটু যাই, এখানে যে অনেক লোকজন এসেছেন, তার মধ্যে ভিন্ন সাজে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি এখন এখানে একজনকে দেখছি যিনি ধানের পোশাকে এসেছেন। আমি তার কাছ থেকে জানতে চাইবো, এই দিকে যদি একটু ক্যামেরাটা করেন, এখানে একজন পুরোপুরি শরীরে তিনি ধানের একটি পোশাক পরে আসছেন এবং আমি যদি আপনার কাছে জানতে চাই যে কোথা থেকে এসেছেন, কখন এসেছেন, কতটা উৎসাহ উদ্দীপনা? সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইউনুস হাওলাদার, দুমকি থানা শ্রীরামপুর ইউনিয়ন থেকে এসেছি। যেহেতু আমি পটুয়াখালী আকাশন আলতাফ হোসেন চৌধুরী স্যারের কর্মী, আমি এখানে এসেছি এই উদ্দেশ্যে, আমাদের নেতা জনাব তারেক রহমান আসতেছে, সেই উপলক্ষে আমি এখানে একদিন আগে এসেছি। এবং আমাদের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমরা এই বরিশাল বিভাগের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে আগামীতে প্রধানমন্ত্রী। জিয়াদ, ধন্যবাদ আপনাকে। জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদুল মারা গেছেন। রাত 2টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 10টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত 2টার দিকে তার মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। জামায়াতে ইসলামীর আমিরের পর এবার এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলো দলটির সেক্রেটারি জেনারেলের। মঙ্গলবার রাতে দলীয় বিবৃতির পাশাপাশি সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। ইমেইলের মাধ্যমে ম্যালওয়্যার সেট করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল বলে দলের পক্ষ থেকেও অভিযোগ করা হয়। বলা হয়, রাষ্ট্রপতির কার্যালয় থেকে আসা মেইলের মধ্যে ম্যালওয়্যার সেট করা হয়েছিল, যেটি তৈরি করা হয়েছিল ভারতে। জামায়াতের আমিরের মতোই সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা নিজেদের মতো করে আপত্তিকর পোস্ট করছিল। এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে রাতে জড়িতদের ধরতে অভিযান চালানো হয় রাজারবাগের একটি ফ্ল্যাটে।
মিয়া গোলাম পরোয়ার সাহেবের যে টুইটার অ্যাকাউন্ট, সেটার মধ্যে তারা একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করেছে। আমিরে জামাতের ওখান থেকে অ্যাকাউন্ট থেকে যেই পোস্টটা করেছিল সেটারই একটা নিজের মতো করে ব্যাখ্যা করে, আমরা 1-2-3 দিন ধরে যেভাবে বলে আসছি যে সে কথাগুলো আমাদের ছিল না, কিন্তু সেটা একটা নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করে তারা এখানে পোস্ট করেছে। এই পোস্ট যেটা দেওয়া হয়েছিল আজকে, সেটা আমাদের কোনো কথা নয়। সো এটা নিন্দা জানাই আমরা, এবং আমরা বলে দিতে চাই যে এই সমস্ত কাজ করে আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যেই জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটাকে রোখা যাবে না। নির্বাচনের মাঠে নামছে পুলিশের 1.5 লাখের বেশি সদস্য। যে দলেরই হোক, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমনের ঘোষণা দিয়েছে পুলিশ। এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠে বাড়ছে সহিংসতা। টিআইবির সবশেষ তথ্য বলছে, গত 17 মাসে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন 158 জন। দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির ময়দান। এরই মধ্যে কয়েকটি জেলায় ভাঙচুর, গুলি, গণপিটুনি ও প্রাণহানি সহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গেল 28 ফেব্রুয়ারি শেরপুরে প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ হয়। নিহত হন জামায়াত নেতা রেজাউল করিম। এছাড়া চট্টগ্রামে রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়। টিআইবির সবশেষ তথ্য বলছে, অন্তর্বর্তী সরকারের গেল 17 মাসে দেশের 600টি সহিংসতায় নিহত হন 158 রাজনৈতিক কর্মী। আইন শৃঙ্খলার এমন নাজুক অবস্থায় ভোট সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পুলিশ। বাহিনীর 1.5 লাখের বেশি প্রশিক্ষিত সদস্য মোতায়েন থাকবে এবারের ভোটে। কেন্দ্রগুলোতে থাকবে বিশেষ রেসপন্স টিম। তালিকা করা হয়েছে সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকা কিছু আসনের, যেগুলোতে থাকবে বাড়তি নজরদারি। পুলিশ সদর দপ্তর বলছে, সহিংসতা ও বিশৃঙ্খলার ঝুঁকিতে থাকা কেন্দ্রে থাকবে পুলিশের বডি ক্যামেরা। যে কোনো সহিংস পরিস্থিতি তৈরি হলে ফুটেজ বিশ্লেষণ করে নেওয়া হবে ব্যবস্থা। ভোট কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনার চেষ্টার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। এসব জেলাগুলোতে ঝুঁকি বেশি, যে সহিংসতা হতে পারে বা নির্বাচন বর্জন করতে পারে, এই বিষয়টাকে মাথায় রেখেই হচ্ছে গিয়ে আমাদের নিরাপত্তা প্ল্যানটা ওইভাবেই করা। কেন্দ্রে যদি কোনো ধরনের সংঘাত ঘটে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কেন্দ্রে বডি অন ক্যামেরাও থাকবে। সুতরাং কেউ যদি সহিংস আচরণ করে, সেটা ক্যামেরাতে অন ক্যামেরা রেকর্ড থাকবে, এবং সাথে সাথে আমাদের ওয়্যারলেস টিম এবং ব্যাকআপ টিম এবং স্ট্রাইক টিম, এরা হচ্ছে কি সাথে সাথে রেসপন্স করবে। ভোটের আগে পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। তারপরও পুলিশ বলছে, সব পক্ষের আন্তরিকতা ছাড়া পুলিশের একার পক্ষে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। নির্বাচন শুধু কিন্তু একা পুলিশের না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আরও অন্যান্য সদস্য আছে। নির্বাচনে প্রায় আপনার 15 থেকে 16 লক্ষ লোক টোটাল ডিউটি করে, তার মধ্যে পুলিশ মাত্র 1.5 লক্ষ। তো সেই হিসাবে নির্বাচনটা একটা সমন্বিত টিম ওয়ার্কের মতো। তো সবাই মিলে যদি আমরা কাজ করি, আশা করি একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট থেকে তৈরি হতে পারে সংঘর্ষ। তাই তথ্য যাচাই বাছাই সচেতন থাকার আহ্বান ডিবি সাইবারের এই কর্মকর্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিং আমাদের একটা এখানে সেল আছে, আমরা সর্বক্ষণিক মনিটরিং করছি। আসলে সামাজিক মাধ্যমকে আসলে নিজেকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। এখানে অ্যাওয়ারনেসটা নিজেকে আবার ডেভেলপ করতে হবে। এরপরে যদি কোনো ধরনের ঘটনা ঘটে, আমাদের নজরে নিয়ে আসবেন, আমরা তার সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ইতোমধ্যে ভোট সুষ্ঠু করতে মাঠে কাজ শুরু করেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, বন্দরনগরী চট্টগ্রামের নির্বাচনী লড়াই ততই জমজমাট হচ্ছে। কাকডাকা ভোর থেকে গভীর রাত, ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। তবে এই প্রচারণার ডামাডোলের মধ্যেও উঠেছে নানা অভিযোগ। জামায়াতে ইসলামীর প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নিতে প্রস্তুত প্রশাসন, জানায় কমিশন। চট্টগ্রামের 16টি আসনে 111 জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনার ফিরিস্তি। তবে প্রচারণার মাঠে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন জামাতের প্রার্থীরা। ব্যানার টাঙানোর জায়গা না পাওয়ার অভিযোগ তাদের। আচরণবিধি অনেকেই ফলো করে না, কালার ব্যানার ট্যানার না দেওয়ার কথা, এবং কোনো একটা উসিলা ধরে বড় বড় ব্যানার, তারপরে একেবারে কালার 4 কালারের ব্যানার ট্যানার দিয়ে শহর চাই ফেলছে।
হ্যাঁ, আমরা যে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা সরকার নির্ধারণ করেছে সেটা লাগানোর জায়গাও পাচ্ছি না। একই সঙ্গে চট্টগ্রাম 10 আসনে জামাতের নারী কর্মীদের হেনস্থা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। কোনো জায়গায় আমাদের নারী প্রচার কর্মীদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। গভর্নমেন্টকে অনুরোধ করব, নির্বাচন কমিশনকে, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যেটা বোঝায় আপনারা নিজ থেকে ব্যবস্থা নিন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি তাদের। 22 তারিখ পর প্রচারণার দিনে আমার গাড়ির উপর হামলা হয়েছে। আমি মনে করছি আমার জনপ্রিয়তা এই হামলার কারণ। অনতিবিলম্বে মিরসরাইতে যারা অপরাধী চক্র রয়েছে তাদের সমস্ত তথ্য প্রশাসনের কাছে আছে এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়ম নীতিমালা ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কেউ কোনো অভিযোগ দিয়েছে আমরা ব্যবস্থা নেই না এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমরা যে অভিযোগ দিচ্ছি আমরা সেটা ব্যবস্থা নিয়েছি। নিয়ম নীতিমালা অনুযায়ী, আচরণ বিধিমালা অনুযায়ী প্রার্থীদের চলতে হবে। এর বাইরে কেউ কোনো কার্যক্রম করলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রচারণা চালালেও এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন কিংবা বাধার অভিযোগ তোলেননি বিএনপির প্রার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। জমজমাট ভোটের হাওয়া বইছে জাতীয় পার্টির ঘাঁটি খ্যাত রংপুর 3 আসনে। প্রায় 4 দশক আসনটি দখলে রেখেছে জাতীয় পার্টি। এবার এই দুর্গ ভেঙে দিতে চায় বিএনপি জামায়াত। তবে থেমে নেই জাতীয় পার্টিও। অস্তিত্ব রক্ষায় মরিয়া দলটি। জাপা চেয়ারম্যান তার নিজের আসনে ভোটের প্রচারের পাশাপাশি তৎপর রয়েছেন ভোটের দুর্গ ধরে রাখার। সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের 10 থেকে 33 নম্বর ওয়ার্ড নিয়ে রংপুর 3 আসন। প্রায় 5 লাখ ভোটারের এই আসন রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। 1988 থেকে 2024 টানা 36 বছর আসনটি ছিল সাবেক রাষ্ট্রপতি এরশাদ পরিবারের দখলে। 2024-এর রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগের অন্যতম মিত্র জাতীয় পার্টির রাজনীতি পরে নানা প্রশ্নের মুখে। অনেকে পরিকল্পনা করে দলটির ভোটের দুর্গে আঘাতের। কয়েক দফা উত্তরবঙ্গ সফর করেন জামায়াত আমির। আর সম্প্রতি রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নতুন সমীকরণের সৃষ্টি করে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক রায় মানুষ প্রদান করবে এবং দাঁড়িপাল্লা আমার কাজ জামাত ইসলামী বিজয়ী হয়ে এদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তারেক রহমানের ওই দিনের বক্তব্য ধানের শীষে আমার হাতে তুলে দেওয়া ধানের শীষকে অনেক এগিয়ে নিয়ে গেছে। ইনশাআল্লাহ রংপুরের মানুষ এবার ঘুরে দাঁড়িয়েছে। এবার ধানের শীষে ভোট দেওয়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছে। এবার আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 প্রার্থী। আগের নির্বাচনে জিএম কাদেরের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ভোটারদের ভালো সাড়ায় এবারও মাঠে আছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। যেখানেই যাচ্ছি মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। মানুষ আমাকে নিয়ে আনন্দিত, উচ্ছ্বাসিত। সকলেই শুধু এক নজর রানী আপাকে দেখতে চায়। শেষ মুহূর্তে দুর্গ রক্ষায় সব শক্তি নিয়ে মাঠে সরব জাতীয় পার্টিও। অতীতের 2টি নির্বাচনে জিএম কাদেরকে সশরীরে তেমন প্রচারণায় দেখা না গেলেও এবার প্রতিটি দুয়ারে কড়া নাড়ছেন তিনি। যদি ভোট সঠিকভাবে হয়, সবাই ভোট দিতে যেতে পারে এবং ভোট যদি সঠিক গণনা হয় এবং সঠিকভাবে রেজাল্ট ফলাফল ঘোষণা করা হয়, তাহলে আমরা বিপুল ভোটে জয়ী হব বলে আমি আশা করছি। স্থানীয় রাজনীতিতে একসময়ের প্রতাপশালী জাতীয় পার্টি এবার রংপুর জেলার 6 আসনের মধ্যে 5টিতেই প্রার্থীর বৈধতা পেয়েছে। এর মধ্যে 2-1টিতে ছাড়া অন্যগুলোতে প্রচারণায় কিছুটা পিছিয়ে প্রার্থীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। পদ্মা নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ মুন্সিগঞ্জ 2 আসনে নবীন প্রবীণের লড়াই জমে উঠেছে। রাজধানীর অদূরে এই আসনে মূল লড়াই হবে বিএনপির সাথে 11 দলীয় জোটের এনসিপি প্রার্থীর। ভোটের মাঠে সক্রিয় ইসলামী আন্দোলনের প্রার্থীও। ভোটে উৎসবের অপেক্ষায় এলাকাবাসী। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা। এই উত্তাপ ছড়িয়েছে রাজধানীর পাশের শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 1 আসনেও। আসনটিতে আভাস পাওয়া যাচ্ছে ত্রিমুখী লড়াইয়ের। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ও জামায়াতের প্রার্থীর প্রচারণায় সরগরম ভোটের মাঠ। সভা সমাবেশ আর দুয়ারে দুয়ারে প্রার্থীদের পদচারণায় মুখর পুরো এলাকা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় ভোটাররা। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়াও দিয়েছে। আমরা একটা সুন্দর ভোট প্রত্যাশা করি। দল মত বর্ণ নির্বিশেষে আনন্দ উৎসব মুখর পরিবেশে নিজের ভোটটা নিজে প্রয়োগ করুন। গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচন হোক,
আমার ভোট আমি দেব। নির্বাচিত হলে চাঁদাবাজ ও মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আসনটি পুনরুদ্ধারে আশাবাদী তিনি। আমি চাই যে মুন্সিগঞ্জ একে কোনো নেশা না থাকে, কোনো চাঁদাবাজি না থাকে, কোনো সন্ত্রাস না থাকে। এই হিন্দু ভাই বোন, খ্রিস্টান, আমরা 3 ধর্মের লোক বাস করি এই মুন্সিগঞ্জ একে, সবাই যেন মিলেমিশে ভাই বোন হিসেবে থাকতে পারি। বাংলাদেশের মধ্যে এই মুন্সিগঞ্জ এক হবে মডেল কনস্টিটিউশন। দল থেকে মনোনয়ন পাননি, বিদ্রোহী হয়ে স্বতন্ত্র দাঁড়িয়েছেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী। আমার ইচ্ছা আছে আমি ইনশাআল্লাহ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মেডিকেল কলেজ করার আমার ইচ্ছা আছে। এখানে রোগী যারা সাধারণত অসুস্থ তারা টাকা নিতে অনেক সমস্যা হয় এবং আমি গ্যাসের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী KM ফখরুদ্দিন রাজি। বৈষম্যহীন ও নিরাপদ দেশ গড়ার কথা বলছেন তিনি। প্রশাসন থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছি, অপোজিশনের এবং আমাদের প্রতিযোগী ভাইদের কিছু সমর্থক থেকে আমাদের 2-1 জায়গায় একটু হুমকি ধমকি দিচ্ছে। এই সমস্ত হুমকি ধমকি সবকিছুকে উপেক্ষা করে আমরা শান্তিপূর্ণ একটি নির্বাচন করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোট কেন্দ্রে এবার একটি নতুন সংযোজন হচ্ছে বডি ওয়ার্ন ক্যামেরা। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। এই পরিস্থিতিতে আমরা মনে করি মুন্সিগঞ্জ জেলায় ভোট শেষ হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা দেখি। ভোটের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, নেতৃত্বে আসবে সৎ ও যোগ্য কেউ, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে দৈনিক গড়ে 400-র বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে 3 শতাধিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন তথ্য তুলে ধরেছে এক উদ্বেগজনক পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারের প্রকোপের তুলনায় দেশের চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। ক্যান্সারের সমন্বিত চিকিৎসা কেন্দ্রের অভাব, আধুনিক যন্ত্রপাতির স্বল্পতা, বেসরকারি পর্যায়ে ব্যয়বহুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব সব মিলিয়ে রোগীদের বিদেশমুখী করছে। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে ক্যান্সার দিবস। ২৬ বছরের ভোলার রাবেয়া বেগম খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর ক্যান্সার হাসপাতালে। তার মতো খাদ্যনালীর ক্যান্সারে ভুগছেন বাগেরহাটের 55 বছরের হোসনে আরা। তবে নাসিমা বেগমের মতো স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীও কম নেই এ হাসপাতালে। 4 মাস ধরে ক্যান্সার ধরা পড়ছে, এখানে আইসা ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার সাথে অপারেশন করছে। কোনো খাবার খেতে গেলেই বমি করে, তারপর আমরা খুলনা ইসলামিয়া মেডিকেল হসপিটালে নিয়ে আসি। সেখান থেকে শনাক্ত করা হয় যে আমার আম্মুর খাদ্যনালীতে টিউমার ক্যান্সার ধরা পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী যে 32 ধরনের ক্যান্সারে এদেশের মানুষ আক্রান্ত হচ্ছেন, তার মধ্যে খাদ্যনালীর ক্যান্সার সবচেয়ে বেশি। দেশে প্রধান 5টি ক্যান্সারের মধ্যে আছে খাদ্যনালী, ঠোঁট ও মুখ, ফুসফুস, স্তন ও জরায়ু ক্যান্সার। তবে মৃত্যু বেশি হচ্ছে খাদ্যনালীর ক্যান্সারে। ক্যান্সার দীর্ঘস্থায়ী রোগ, ব্যয় বেশি হওয়ায় দরিদ্র মানুষের পক্ষে চিকিৎসা শেষ করে আরোগ্য লাভ কঠিন। জাতীয় ক্যান্সার হাসপাতাল ছাড়া আস্থা রেখে চিকিৎসা করা যায় এমন প্রতিষ্ঠান দেশে এখনো সেভাবে গড়ে ওঠেনি। ক্যান্সার হাসপাতাল নিজে একটা অনেক ভালো প্রতিষ্ঠান। এখানে যে সার্ভিস দেওয়া হয়, যা বিশ্বমানের চিকিৎসা দেওয়া হয়, কিন্তু আমাদের যে রুগীর যে চাপ, সেই তুলনায় আমাদের সার্ভিসটা কম, যার জন্য রুগীদের লম্বা সময় অপেক্ষা করতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 180টা মেশিন দরকার, আমাদের কাছে 24-25টা মেশিন আছে। আমাদের ক্যান্সার বিশেষজ্ঞের অভাব আছে, আরও সংখ্যা অনেক বাড়ানো দরকার। ক্যান্সারের জন্য সমন্বিত চিকিৎসা কেন্দ্রের তাগিদ বিশেষজ্ঞদের। অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে এই কেন্দ্রে থাকবে কেমোথেরাপি, সার্জারি ও রেডিওথেরাপির ব্যবস্থা। বাংলাদেশের যতগুলো যে পরিমাণে ক্যান্সার সেন্টার, চিকিৎসা কেন্দ্র থাকা দরকার, তার 20 ভাগের 1 ভাগ আছে। এবং এগুলোর মধ্যে যে পরিমাণে আমাদের মেশিনপত্র চিকিৎসার জন্য, বিশেষ করে রেডিওথেরাপির মেশিন যেগুলো দরকার, সেগুলো নাই বললেই চলে। এইটা না থাকার কারণে আমাদের রোগীরা রেডিওথেরাপির জন্য বাইরে যেতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ফাস্ট ফুড, বেশি চিনি বা বেশি লবণযুক্ত খাবার ক্যান্সারের কারণ। ধূমপান, বায়ু দূষণেও ক্যান্সার বাড়ছে। ক্যান্সার তৈরি করে এমন জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেয়া হবে না। পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ চায় পরিবর্তন। এবার হবে দেশ গড়ার নির্বাচন। গাজীপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হলে জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ভাষণ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরে শ্রমিকদের নিরাপত্তা শৃঙ্খলা কোনোটিই নেই জানে আমির বলেন, বাগানের মতো সাজানো হবে এই শিল্প এলাকা। ক্ষমতায় গেলে ডে কেয়ার সেন্টার বাধ্যতামূলক করার ঘোষণা দেন তিনি। এই শিল্প এলাকায় কমপক্ষে 40 লক্ষ কর্মকর্তা কাজ করেন, কিন্তু তাদের জীবনে না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা, না আছে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোনো অধিকার। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বলে যাচ্ছি, ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের ভোটে 13 তারিখ থেকে, তাহলে আর আপনাদের উপর বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করব। ময়মনসিংহে জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত। অর্থ পাচারকারীদের শুধু সম্পদ নয়, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে সবার আগে নারীদের সম্মান প্রতিষ্ঠায় কাজ শুরু করবে জামায়াত। রাষ্ট্র গঠনে সমান সুযোগ দেওয়া হবে নারী পুরুষকে। 11 দল বিশেষ করে জামাতে ইসলামী যদি দেশ চালনায় আসে, তাহলে আমরা নিরাপদ থাকব, জীবন দিব, কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না। এর আগে সকালে কিশোরগঞ্জের কাটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। যে কোনো ভাবে আমাকে জিততে হবে, এই ধারণা থেকে বের হয়ে আসেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি দল ব্যবসা করার চেষ্টা করছে এমন অভিযোগ করে ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে। সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আসিফ খান, ডিবিসি নিউজ। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত। মহান সৃষ্টিকর্তার ক্ষমা আর ভাগ্য উন্নয়নে রাতভর প্রত্যাশায় ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র রজনী শবে বরাত। এই উপলক্ষে মঙ্গলবার দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছিল। মধ্য শাবানের এই পবিত্র রাতটি অনেকেই মসজিদ ছাড়াও নিজ নিজ বাসায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পার করেছেন। কেউ নফল নামাজ আদায়রত, কেউ আল্লাহর জিকিরে মগ্ন, আবার কেউ কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ইমানদার মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। দেশের শান্তি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এতে বয়ান পেশ করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এই রাতে আশা করি যে জাতি যাতে একটা ভালো নির্বাচন দেখে, এটা আমার একটা প্রত্যাশা আর কি। দেশের জন্য কল্যাণ কামনা করছি, দেশের সবাই শান্তি থাকতে পারি আর কি। আমরা সবাই যেন আল্লাহর কাছে দোয়া করি আর কি। হারাম টাকা দিয়ে ঘুষ খাই, সুদ খাই কেউ যদি হজে যায়, আসমানি ফেরেশতা আছে, তারা ডাক মারে, লা লাব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছে। হাসপাতালের বেডে শুয়ে অসহ্য যন্ত্রণায় কাতর, চোখে মুখে অজানা ভয়ের ছাপ স্পষ্ট। কথা বলতে গিয়েও বারবার আটকে যায়, শুধু অপলক তাকিয়ে থাকে। মা হারা শিশু মোহনা কাতরাচ্ছে হাসপাতালের বেডে। এদিকে তাকে নির্যাতনের অভিযোগে কারাগারে থাকা বিমানের এমডি শফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার। নতুন দায়িত্বে অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানা। বয়স এখনো 11 পেরোয়নি, শরীর জুড়ে এখনো স্পষ্ট দগদগে ক্ষত। কোনো কোনো ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু কোনো কোনো আঘাতের চিহ্ন এখনো স্পষ্ট। দুর্বল শরীরে সাহস ছিল না প্রতিবাদের, কাজের সামান্য ভুল হলেই চলত বর্বর নির্যাতন। তাই তীব্র শারীরিক যন্ত্রণা নীরবে সহ্য করা ছাড়া উপায় ছিল না শিশু মোহনার। অথচ যত্নে রাখার প্রতিশ্রুতি দিয়েই মোহনাকে নিয়েছিলেন বিমান বাংলাদেশের এমডি শফিকুর রহমান, তার স্ত্রী বিথি। শেষ পর্যন্ত নির্যাতনের খবর পৌঁছে যায় আইনের দরজায়। মামলা করে ভুক্তভোগী শিশুটির পরিবার। আমার কুসুম পুরা দিছে, অনেক যন্ত্রণা দিছে, চুল ধরে টানছে, মা আছে দইরা,
হাতে পুরা দিছে, পা মাছ টান দিছে, এখানে মারছে, খালি বাথরুমে রাখতো। স্টামে সাকত দিছি, স্টামে সাকত দিছে, হ্যাঁ বলছে 5 বছর থাকে, আমি 5 বছর আমার যুগ আগে, সমস্যা নেই, আমার মেয়েদের ক্ষতি না। স্টামটা ওদের বাসায় আছে, আইডি কার্ডের ফটোকপি ওদের বাসায় আছে। মোহনার ওপর এমন অমানবিক অত্যাচারের উপযুক্ত বিচার চান বাবা ও প্রতিবেশীরা। বাচ্চা তো দিছি সুস্থ অবস্থায়, এই বাচ্চাকে এরকম যে কইরা দিল, তারা যে মানে নির্যাতন করলো একটা বাচ্চার উপরে, শিশু, সেরকম একটা আমরা বিচার চাই এই মহিলা, যে মহিলা এরকম আরো তো করতে পারে। এলাকাবাসী ও সচেতন মানুষদের দাবি, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এমন নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে যাতে করে মোহনার মতো আর কোনো শিশুকে যেন এমন বর্বরতার শিকার হতে না হয়। ডিবিসি নিউজ ডেস্ক। এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আর এই কর্মসূচিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। মঙ্গলবার থেকে শুরু হওয়া কর্মবিরতিতে জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানো নামানো সহ সব ধরনের কাজ বন্ধ আছে। সকাল থেকে পণ্য পরিবহনে কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করেনি। এদিকে আন্দোলনরত কর্মচারীদের বদলিও করা হচ্ছে অন্য জায়গায়। বন্দর ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই আন্দোলনে বন্দরের ডগের এবং বাক্সের লেসিং আনলেসিং সবাই যারা আন্দোলনে আছে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক বদলি এবং তাদেরকে হয়রানি করতেছে, এগুলো বাতিল করতে হবে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সরকার এই দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে একটা বিদেশি ভাড়াটে লোক দিয়ে, বিদেশি নাগরিকেরা তারা এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার অ্যাসাইনমেন্ট নিয়ে আসছে। তারা এই এলাকায় বন্দর এবং তার আশেপাশের সামনের এলাকায় যদি কেউ এই সমস্ত কিছু করে তাহলে আমরা সেটাকে অপরাধ হিসেবে গণ্য করব এবং তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। শীতকালের অবিচ্ছেদ্য অংশ খেজুর রস আর গুড়। প্রকৃতির এই উপাদান ছাড়া যেন শীত উদযাপন অসম্পূর্ণ। তাই মৌসুম জুড়ে রস সংগ্রহ আর গুড় উৎপাদনে ব্যস্ত সময় কাটে চুয়াডাঙ্গার গাছিদের, যা বিক্রি হচ্ছে হাটে, চলে যাচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। তবে প্রতি বছর খেজুর গাছের সংখ্যা কমায় হতাশ গাছিরা। সাত সকালে কুয়াশার জাল ভেদ করে চোখ মেলতে শুরু করে প্রকৃতি। এমন নতুন সকালের সাথে সন্ধি গাছিদের, যাদের নিপুণ কারুকার্যে গাছ থেকে রস সংগ্রহ, পরে তা জ্বালিয়ে তৈরি হয় গুড়। এই উৎপাদন প্রক্রিয়ার সাথে মিশে থাকে ভিন্ন ভিন্ন গল্প। চুয়াডাঙ্গার দামুরহুদার জয়রামপুর গ্রামের বাসিন্দা মোবারক হোসেন নিজেই যেন এমনই এক গল্পের বাস্তব চরিত্র। কুয়াশাচ্ছন্ন ভোর থেকে চুলায় আগুনের জাল আর কড়াইয়ে রস থেকে গুড় তৈরির প্রচেষ্টা তার। প্রায় 2 ঘন্টার অপেক্ষা শেষে তরল রস জমাট বাঁধতে শুরু করে। কিছুক্ষণ আগের সেই রস রং বদলে হয় গুড়। মোবারকের সকালের মতোই বাকি গাছিদেরও কর্মব্যস্ততার চিত্রায়ন এটি। কার্তিক মাস থেকে আমরা শুরু করি, 4 মাস আমরা এই কর্ম। আমাদের বেতন হলো 20,000। আমরা কার্তিকের প্রথম থেকে গাছ তোলা শুরু করি, নদী মারার পরে আমরা রস সংগ্রহের কাজ শুরু করি। এভাবেই হাড় ভাঙা পরিশ্রম ও কসরতের ওপর নির্ভরশীল হাজারো গাছি পরিবারের জীবন জীবিকা। আমার নিজের নাই, অল্প গাছ আছে, পরের গাছ 400 টাকা মাথা আমি কিনি। এই কিনে ওদের দিয়ে আমার কিছু থাকে। খেজুর গাছ এখন ওই বড় হয়ে যাচ্ছে, কেটে ফেলছে, নতুন করে কোনো লোকজন আর গাছ লাগানোর কোনো উদ্যোগ নিচ্ছে না। এখন গুড় হাটে তোলার পালা। সরোজগঞ্জ গুড়ের হাটে ক্রেতা বিক্রেতাদের হাকডাক। অনলাইনেও গুড়ের বেশ বেচাকেনা। সব জায়গা থেকে গুড় যায় এখান থেকে এবং সারা বাংলাদেশে সাপ্লাই হয়। অন্যান্য হাটের তুলনায় এই হাটের মান ভালো এবং দামও মোটামুটি ভালোই আছে। এই গল্পের সাথে আছে হতাশার খবরও। গাছের সংখ্যা কমে যাওয়ায় গুড় উৎপাদনেও পড়েছে ভাটা, হাটেও কমেছে সরবরাহ, এতে বেড়েছে দাম। এদিকে ভেজাল মুক্ত গুড় উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে স্থানীয় কৃষি ও কৃষি বিপণন বিভাগ। কৃষি বিপণন অধিদপ্তর সবসময় মনিটরিং এর মাধ্যমে বাজারে যাতে ভেজাল গুড় না আসে এবং কৃষকরা ন্যায্য মূল্য পায় এই ব্যাপারে কাজ করে যাচ্ছে। এই বছর আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আমরা 2700 মেট্রিক টন এখান থেকে গুড় সংগ্রহ করব। চুয়াডাঙ্গার গুড় অবশ্যই এটা আমাদের জন্য একটা ব্র্যান্ড। কৃষকরা এটার মানসম্মত যে গুড় সেটার কোয়ালিটিটা যেন সবসময় ঠিক রাখে। এবার চুয়াডাঙ্গায় রস সংগ্রহ হচ্ছে 2,71,000 গাছ থেকে। এ থেকে গুড় পাওয়া যাবে 2,700 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 80 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষ অবস্থানে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, দলটির ৬০ বছর বয়সী শীর্ষ নেতা এই পদের প্রধান দাবিদার। ২রা ফেব্রুয়ারি প্রকাশিত সাময়িকীটির সর্বশেষ বিশ্লেষণে বলা হয়, ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর ৬০ বছর বয়সী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার প্রধান দাবিদার। দ্য ইকোনমিক্স জানায়, তারেক রহমান নির্বাচিত হলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। সাময়িকীটি ২৫শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনা করে লিখেছে, বুলেট প্রুফ বাসে করে তিনি যখন ফিরছিলেন তখন উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায় ছুটে আসেন এবং বাসটি কয়েক মাইল ধীর গতিতে চলছিল, যেন অপেক্ষমান সমর্থকেরা তাকে ভালোভাবে দেখতে পারেন। দ্য ইকোনমিক্স স্মরণ করিয়ে দেয়, বহু বছর ধরে দলটি পরিচালিত হয়েছে তার প্রয়াত মা বেগম খালেদা জিয়ার মাধ্যমে। তার আগে এটি পরিচালনা করেছিলেন তার বাবা, বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, যিনি ১৯৮১ সালে নিহত হন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার পশ্চিম লিবিয়ার জিনতান শহরে এই হামলার ঘটনা ঘটে। সাইফ ১ দশক ধরে এই শহরেই অবস্থান করছিলেন। সাইফের আইনজীবী খালেদ এল জাইদি এবং লিবিয়ার গণমাধ্যম তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই ঘটনার তদন্ত শুরু করেছে। লিবিয়ার সাবেক একনায়ক গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন সাইফ। ২০১১ সালে বাবার পতনের পর তিনি গ্রেপ্তার হলেও পরে মুক্তি পান। মুক্তির দীর্ঘদিন পর ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে প্রচারণাও শুরু করেছিলেন, তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয় তার প্রার্থিতা বাতিল করা হয়। বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে $১০০ কোটি ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় জানান, ভবিষ্যতে হার্ভার্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রশাসন আর কোনো সম্পর্ক রাখতে চায় না। হার্ভার্ডের কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিত। বিশ্ববিদ্যালয়টিকে তাদের কৃতকর্মের পরিণাম ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প প্রশাসন হার্ভার্ড সহ খ্যাতনামা কয়েকটি আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিরোধী ও সমাজতান্ত্রিক মতাদর্শ প্রচারের অভিযোগ এনেছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।